দেশে আজ বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা। রোববার থেকে অসহযোগের ডাক। আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত। কোটা আন্দোলনে আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন। বিভিন্ন আদালতে আরও ২০ জন। কেউ বাদ পড়লে তাদের বিষয়ে ব্যবস্থা। শিক্ষার্থীদের সমর্থনে রাজধানীতে ছাত্র জনতার দ্রোহ যাত্রা। বৃষ্টি উপেক্ষা করে সারা দেশে রাস্তায় নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২৫ লাখ টাকার মাইক্রোস্কোপ প্রায় ২.৫ কোটি টাকা। ইসলামী বিশ্ববিদ্যালয় যন্ত্রাংশ কেনায় দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস। এবং উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি। প্লাবিত বান্দরবান ও খাগড়াছড়ি বিপাকে দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র ও নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শুক্রবার রাতে ওই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। শনিবার বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন শিল্পীরা। ইতোমধ্যে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ও শিল্পীরা এই কর্মসূচিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল আজ হবে না বলে গণমাধ্যমকে জানানো হয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকার ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে তাদের জামিন দেন বিচারক। আইনজীবী জানান, কোনো পরীক্ষার্থী আবেদন করলে জামিনে মুক্তির বিষয়ে সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদের রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় সারা দেশে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কয়েকজন শিক্ষার্থীদের। ওখানে শুনানি করেছেন, জামিন হয়েছে এবং এখানে জামিনের কোনো কন্ডিশন নেই, অর্থাৎ স্থায়ী জামিন হয়েছে এবং বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। চলমান এই সহিংসতা আন্দোলনের মধ্যে যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ ২০ জন। শুক্রবার রাতে রংপুরে আবু সাইদ হত্যা, ভ্যানচালক মানিক হত্যা, তাজহাট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলা চেষ্টার মামলায় কারাগার থেকে এইচএসসি পরীক্ষার্থী সহ ৮ শিক্ষার্থীর জামিনে মুক্তি পেয়েছেন। রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাদের জামিনের আদেশ দেন। এদিকে সাতক্ষীরা এইচএসসি পরীক্ষার্থী সহ ৬ জন ও নরসিংদীতে ৬ এসএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। অভিভাবকরা জানান, জামিন দেয়া হলেও মামলা থেকে অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ২০ জন ডিবি, ১০-১২ জন পুলিশ, র্যাব ৫-৭ জন, রাত ১টা হবে। ওই সময় যে আমার বাচ্চাটা তুলে নিয়ে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমার ছেলেকে তুললেন? তোকে আপনার ছেলে দোষ করেছে। কি দোষ করছে? আর কিছু বলে নাই, অত কিছু বলে নাই, নিয়ে চলে আসছে। আমার ছেলের রানিং পরীক্ষা চলতেছে, 9-এর পরীক্ষা। এখন এই ছেলের বয়স আমার 14 বছর, ওকে কিভাবে 19 বছরের মামলা দেয়?
সরকারের কোনো তদন্ত কমিশন নয়, বরং জাতিসংঘের অধীনে কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার তদন্ত দাবি করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছে বিক্ষুব্ধ কবি, লেখক ও শিল্পীরা। জান্নাতুল মোহনা, মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথন না যত বন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি আমাদের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতায় আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ। আপনারা মসনদে বসে যেভাবে হত্যা, নির্যাতন এবং একটা চালাকির মধ্য দিয়ে, মিথ্যা ব্যবসাতি দিয়ে এই জনসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের সাথে আর কোনো আপোষ নয়। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর। রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। এই পরিকল্পনা, এই অপারেশন, এই স্ট্র্যাটেজিটা কার ছিল, কাদের ছিল, এটা বোঝা খুব জরুরি। স্বৈরাচারের নিপাত চাই। আমি এই হত্যাকাণ্ড, এই মৃত্যুদেশ আমি মানি না। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের বিচার ও হয়রানি বন্ধের দাবিতে উত্তাল রাজধানী। ছাত্র জনতার গণমিছিল, দ্রোহ যাত্রা সহ পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। স্লোগানে স্লোগানে মুখর ছিল সায়েন্স ল্যাব থেকে শাহবাগ আর প্রেস ক্লাব থেকে শহীদ মিনার। হাসান মাহমুদ ও এম এ আজিমকে সঙ্গে নিয়ে বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ভাই হত্যার বিচার চাই, হয়তো বিচার মিলবে, তাই মায়ের সাথে মিছিলে আসা এই শিক্ষার্থীর। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। মার্চ ফর জাস্টিসের পরে ছাত্র জনতার গণমিছিল, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং হত্যার বিচার সহ 9 দফা দাবিতে জুমার নামাজের পর মাঠে নামে বিভিন্ন পেশার মানুষ। এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থী জনতা। স্লোগানে স্লোগানে একটাই দাবি, হত্যাকারীর বিচার চাই। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সায়েন্স ল্যাব মোড়। দীর্ঘ সভায় অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে তারা। হত্যাকাণ্ডের বিচার, আটক সব শিক্ষার্থীর মুক্তি সহ 9 দফা দাবি জানায় তারা। 3 দিন আন্দোলন করছি, আমি আন্দোলন ছাড়তেছি না। মেরে কিছু রাখে না, আমার এই বুক পুরো যাত্রা করে ফেলছে রাবার বুলেট মেরে। এটা কি আন্দোলন? আমরা কি সাধারণ স্টুডেন্ট না? আমরা কি জমা শিবির? আমরা কি বিএমপি? যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি পুরোপুরি পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা পরীক্ষা কিচ্ছু দেব না, আমরা রাজপথে থাকবো। পথে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমরা এর বিচার চাই। এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। ক্ষমতা থেকে কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। এদিকে গণহত্যা, গুম, খুনের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার ছাত্ররা।
খুনের দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ দাবিতে প্রেস ক্লাব এলাকা থেকে দ্রোহযাত্রা করে শিক্ষার্থী জনতা। নির্ধারিত সময়ের আগেই প্লাকার্ড আর পোস্টার ছেয়ে যায় প্রেস ক্লাব এলাকা। বেজে ওঠে জাগরণী গান, মঞ্চস্থ হয় নাটক, আর স্লোগানে উচ্চারিত হয় দ্রোহ। বজ্রকণ্ঠে দাবি জানায় তারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে শিক্ষকরা উচ্চারণ করেন সন্তানতুল্য শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবি। শিক্ষার্থীদের পাশে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি একাকার হয়েছে, শিক্ষক শিক্ষার্থী একাকার হয়েছে, পেশাজীবী শ্রমিক একাকার হয়েছে, নারী পুরুষ একাকার হয়েছে। বক্তব্যের পরে শুরু হয় দ্রোহযাত্রা। মিছিল নিয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় যাত্রা। তবে যাত্রা শেষ হলেও থেমে যায়নি নিহতদের বিচারের দাবি। এত বোনেরা অত্যাচারের শিকার হয়েছে, তারপর আমাদের নির্বিচারে অনেককে গুম করেছে, খুন করেছে। আমার 12 বছরের নাতিনের মিরপুর দিয়ে হয়েছে স্টেশন থেকে, ওদের সাথে থাকার জন্য, ওদের সাথ দেওয়ার জন্য, ওদের জন্য কিছু যদি করা যায়, কিছু পানি, কিছু, এটার জন্যই আমি আসি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে আন্দোলনে নামে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকরা। আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যার বিচার দাবি করেন তারা। হাসপাতালে ভর্তি বেশিরভাগ মানুষের গায়ে গুলির চিহ্ন ছিল বলে দাবি করেন তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। খেতে পারি নয়, বাচ্চাগুলার মায়ের হাহাকার দেখে আপনারা এর বিচার করেন। কথা আটকে যায় চিকিৎসকের। কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের আর্তনাদে হতবাক চিকিৎসকরা। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট, এটা আমার স্বাধীন দেশ। শুক্রবার সকালে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চিকিৎসকরা। ঝুম বৃষ্টিও থামাতে পারেনি তাদের আন্দোলন। অনেকটা কাক ভেজা হয়ে স্লোগান দেন তারা। বলেন, স্বাধীন বাংলাদেশে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, তাই তারাও নেমেছেন রাজপথে। ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমরা বুক ফেটে কাঁদবো, সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে। সারা দেশে গণহারে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের নিন্দা জানান তারা। শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস, আমাদের সাথে কিন্তু দাসের মতো আচরণ করে, আমাদের জীবনের কোনো মূল্য নাই। ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। এদিকে দুপুরে কাউরান বাজারে প্রতিবাদ সমাবেশ করেন গণমাধ্যম কর্মীরা। পুলিশের গুলিতে নিহত হলেও সাংবাদিক নেতারা মুখ বন্ধ করে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। আসলে অগ্রজ তো সেই যে পথ দেখায়। আজকে এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন, সামনে যারা আছেন, আপনারাই অগ্রজ। আমি আজকে থেকে যাদেরকে অগ্রজ ভাবতাম সেই সাংবাদিক নেতাদের ধিক্কার জানাই। এ সময় হত্যাকারী পুলিশ শনাক্ত করে আইনের আওতায় আনতে 48 ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিকরা। বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোন বিচার না পাই, তাহলে 48 ঘন্টা পরে আর কঠোর কর্মসূচি দেব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই কোটা আন্দোলনে নিহতের বিচারের দাবিতে সারা দেশে রাস্তায় নামে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক ও মুসল্লিরাও। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সহকর্মীদের সাথে পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিহতের বিচারের দাবিতে আবারও সড়কে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টিতে ভিজেই আবু সাইদ সহ অন্যান্য সব হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করে ছাত্র জনতা। আন্দোলনে অংশ নেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 11:30টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি
র্যালি মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের টাউন হল মোড়ে জমায়েত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা গণমিছিলটি টাউন হল মোড় থেকে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ততদিন না পর্যন্ত আমাদের 9 দফা আন্দোলন 9 দফাগুলো মানা হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। আমাদের ভাইদের রক্তের দাবি আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের ভাইদের সাথে অন্যায় করতে পারবো না। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টির মধ্যেই নগরীর লালদিঘি রাইফেল ক্লাব হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যায় গণমিছিলটি। সেখানে আধা ঘন্টা অবস্থান করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। জুমার নামাজ শুরুর আগেই দলে দলে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন মুসল্লিরাও। সেখানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর 3:30টার দিকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে যেতে চাইলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল মারতে শুরু করে। অন্যদিকে আন্দোলনকারীরাও ইট পাটকেল ছোড়ে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের যন্ত্রাংশ কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একটি মাইক্রোস্কোপ যন্ত্র ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 2,42 লক্ষ টাকা। হদিস নেই 1,38 লক্ষ টাকার 22টি পণ্যেরও, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। তবে এই অনিয়মের দায় নিতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 2022-23 অর্থ বছরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের 71টি যন্ত্রাংশ ক্রয়ে 7,45 লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্পের যন্ত্রাংশ কেনাকাটায় দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে ব্যাপক অনিয়ম। একটি মাইক্রোস্কোপ কিনতে সরকারের 50 লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় দেখানো হয় 2,42,52,000 টাকা। তবে এই মাইক্রোস্কোপ সেটটির প্রকৃত দাম জানতে নজর দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। ইন্ডিয়ান বৃহত্তর অনলাইন শপ ইন্ডিয়া মার্টে দেখা যায় নিকন ব্র্যান্ডের ইক্লিপ TI2 মডেলের মাইক্রোস্কোপটির দাম ভারতীয় মুদ্রায় 18 লাখ রুপি, যা বাংলা টাকায় প্রায় 25 লাখ টাকা। এমন তথ্য যেন রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তাহলে প্রশ্ন ওঠে, ব্যয় দেখানো বাকি 2,17,50,000 টাকা গেল কোথায়? অনিয়ম এখানেই শেষ নয়। সরকারি অর্থে কেনা 71টি পণ্যের মধ্যে হদিস নেই 1,38 লাখ টাকার 22টি পণ্যের। অর্থাৎ সব মিলিয়ে এসব পণ্য কিনতে জনগণের দেওয়া ট্যাক্সের তসরুপ হয়েছে 3.5 কোটি টাকা। শিক্ষক নেতারা বলছেন, এমন অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেটির বরাদ্দ কেনার কথা 50 লক্ষ টাকা, সেটি অতিরিক্ত টাকা দিয়ে কেনার কোনো সুযোগ নেই। ল্যাবের যন্ত্রাংশ ক্রয়ের জন্য যে এস্টিমেশন থাকে তার অতিরিক্ত বাজেট করেছে, এটা কখনো পারে না এবং এটা এক ধরনের, এটাকে আমি একটা দুর্নীতির অংশ বলবো। যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সত্যতা মিললেও এর দায় নিতে নারাজ দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। খোদ টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি প্রভিচি মাহবুবুর রহমান বলছেন, এমন অনিয়মের বিষয়ে কিছুই জানা নেই তার। এক সময় আমি এটা বলছিলাম যে আপনারা আমাকে দিয়ে সই-স্বাক্ষর করাবেন, তো আমি তো এগুলো তো জানি না। তো তখন তারা তো একটু রাগান্বিত হয়ে বলে, বেশি বোঝো নাকি তুমি? কতটা অনিয়ম হয়েছে না হয়েছে এই বিষয়ে আমার কাছে তথ্য নাই। আমার কাছে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর আমরা তালিকা কমপ্লিট করার পরে আমরা সেগুলো মিলাই দেখতে পারবো। টেলিস্কোপ ক্রয় করা হয়েছে এবং আপনি যে অভিযোগগুলো উত্থাপিত করলেন 22টা মুখটা, এটা আমার জানা নেই। যদিও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতির বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো পণ্য হয়তো এর সাথে ম্যাচিং হচ্ছে না, কোনো পণ্য ম্যাচিং হচ্ছে, এর পরিবর্তে তখন ওইটা কিনতে হচ্ছে আর কি। এরকম ঘটনা ঘটতে পারে আর কি। তো বিষয়টি আমরা আরও একটু খতিয়ে দেখে যে
এরকম কোনো হয়েছে কিনা। সর্বোচ্চ বিদ্যাপীঠে চলছে এমন দুর্নীতি যা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে শিক্ষা ব্যবস্থার। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বান্দরবান ও খাগড়াছড়ি, ডুবেছে ভোলার নিম্নাঞ্চল। উজানের ঢলের তোড়ে ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। চরম বিপাকে দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। টানা দুদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ভাঙছে মুহুরী নদী। শুক্রবার বেলা 11:30টার দিকে ভেঙে যায় পরশুরামের শালধর বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করে পানি। প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। গেল মাসের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার কবলে পড়ে দিশেহারা ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে তলিয়েছে ভোলার নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানিবন্দী হয়ে দুর্ভোগে মানুষজন। পানি উঠতে আমরা আড়াচলা করতে পারি না, তারপর আমাদের ঘর দুয়ার পড়ে গেছে, আমগণ চলতে ফিরতে কষ্ট, রান্না বান্না করতে পারি না, খাইতে পারছি না। বর্ষার কারণে আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা গতরে বাইরে যেতে খুব, আমাদের এরিয়া সব ডুবে রয়েছে। আমরা ঘরের তো বাইরে গেছি, ঘরের গাছ পড়ছে, ঘর ভাঙ্গা ছড়িয়ে গেছে। টানা বৃষ্টিতে প্লাবিত খাগড়াছড়ির নিম্নাঞ্চল। জেলার গঞ্জপাড়া, শান্তিনগর, কালডেবা সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। সড়ক তলিয়ে খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দিঘিনালা উপজেলা এবং রাঙামাটির লঙ্গদু ও বাঘাইছড়ি। কয়েকদিন থেকেই পানিতে নিমজ্জিত বান্দরবানের নিম্নাঞ্চল। ঢলের পানি ঢুকে পড়েছে পৌর এলাকায়ও। জলমগ্ন বাগেরহাট শহরের অলিগলি ও রাস্তাঘাট। বাসাবাড়ির সামনেও হাঁটু পানি। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেক কষ্টে আছি আমরা। পানি, তারপর সমস্ত রোডেরও পানি, আগামাতে রোডে পানি। রোড ছাড়া কোনো পানি ছাড়া কোনো রোড নেই। বাইরে যেতে পারতেছি না আমরা, এখানে রান্না বাড়ার কোনো নেই। আমার ওই কোনো মতে সিরিয়া পানি এইগুলো খাইয়ে থাকা লাগতেছে মনে হয়। আমাদের স্কুলে যেতে সমস্যা হয়, তারপরে বাসার ভিতর থেকে বের হইতে সমস্যা হয়। দুদিনের ভারী বৃষ্টিতে নাকাল নোয়াখালীবাসীও। পৌর শহরের রাস্তাঘাট ও অফিস আদালত পাড়ায় হাঁটু পানি। চরম বিপাকে পড়েছেন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। যেখানে যাই না কেন, ঘরে বলেন বাইরে বলেন, সব জায়গায় শুধু পানি আর পানি। সর্বত্র পানি ছড়াছড়ি এবং হাঁটুর পরিমাণ পানি। অতিরিক্ত জলাবদ্ধতা, পানি নামার কোনো পথ নাই এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। আসলে মূলত এটা বাস্তব এবং সত্য যে পাবলিক অতিরিক্ত জলাবদ্ধতার কারণে পাবলিক ভোগান্তিতে আছে। আর এই ভোগান্তি কিভাবে দূর করা যায় সে বিষয়ে আমরা আজকে বসি সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করবো এবং এটা স্থায়ী একটা সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। এদিকে পানি নামতে শুরু করেছে কক্সবাজারের নিম্নাঞ্চল থেকে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে মাছ মাংস, তবে ডিমের দাম আগের মতোই। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, মাছ মাংসের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মাছ, মাংস এবং ডিমের বাজার। অস্থিরতা যেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের যে হতাশার ছাপ পড়েছে। তারা যেটি বলছেন যে এই মাছ, মাংস এবং ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসলে তারা কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগে দিন কাটাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে পাত থেকে যেন মাছ, মাংস উঠেই গিয়েছে। এবং তারা যেটি বলছেন যে মাছ, যে গরিবের যে মাছ, যে খেটে খাওয়া মানুষেরা যেটি সবচেয়ে বেশি খায়, যে পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ গত এক সপ্তাহে কিন্তু প্রায় 50 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 170 টাকা কেজি। রুই মাছ 400 থেকে 450 টাকা কেজি, কাতল 400 থেকে 450 টাকা কেজি। আর দেশি মাছ যে মাছগুলো রয়েছে সে মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি থেকে 2000 টাকা কেজি পর্যন্ত। তো সাধারণ ক্রেতারা বলছেন এবং যে এই মাছ ব্যবসায়ীরা এবং মাংস ব্যবসায়ীরা একটি সিন্ডিকেটের মাধ্যমে এই দামটি বৃদ্ধি করে বলে তারা অভিযোগ করেছেন। এবং মাছ ব্যবসায়ীরা যেটি বলছেন যে অতি বৃষ্টি কারণে জেলেরা নদীতে নামতে না পারায় এবং মাছের সরবরাহ কম থাকায় এই মাছের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মাংসর বাজারে যেটি বলছেন যে মাংসর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750
টাকা কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। ব্রয়লার মুরগি গত এক সপ্তাহের চাইতে আজ বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয়েছে 170 টাকা কেজি। সোনালী বিক্রি হয়েছে 250 টাকা, আজ বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা কেজি। আর ডিম বিক্রি হচ্ছে, সাদা ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালি এবং লাল ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। যা খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে খাওয়া দুরূহ হয়ে পড়েছে। তারা যেটি বলছেন বাজার মনিটরিং এর মাধ্যমে যেন এই বাজার নিয়ন্ত্রণ করা হয়, তার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। ইশরাত। আব্দুল আলিম, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে কমলা হ্যারিসকে। স্থানীয় সময় শুক্রবার দলটির প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেন। ভার্চুয়ালি এই ঘোষণা দেন ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন। ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তে গেলে বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে দলটি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট প্রদানের সুযোগ থাকছে। যদিও মনোনয়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় 2350 প্রতিনিধির সমর্থন পেয়েছে কমলা হ্যারিস। আস্থা রাখায় এক প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। চীনের শানজি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে 28 জনের। এখনও নিখোঁজ অন্তত 24 জন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। একই দিন সন্ধ্যা 6টার দিকে 25টি গাড়ি জিনকিয়া নদীতে তলিয়ে যায়। সম্প্রতি টাইফুন গেমি তাণ্ডব চালায় চীনের একাংশে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশের পরিস্থিতিও নাজুক। অতিবর্ষণে তলিয়ে গেছে লোকালয়, পানিবন্দী হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসন জানায় প্রদেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন, নিখোঁজ 35 জনের বেশি।